এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবার পরেই দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে বিহারের নির্বাচনের। দুটি দফায় নির্বাচন হতে চলেছে, যার প্রথম দফা আগামী 6 নভেম্বর সংগঠিত হতে চলেছে এবং পরের দ্বিতীয় দফা 11 নভেম্বর। স্বাভাবিকভাবে বিহারের রাজনীতির যে সমীকরণ তা কিন্তু কোথাও গিয়ে জাতীয় স্তরে যথেষ্ট গুরুত্ব রাখে এবং সে কারণেই কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে চর্চার বিষয় হয়ে গিয়েছে বিহারের নির্বাচন। চলুন দেখে নিই আমাদের এক বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। এনডিএ জোটের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে ফের বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন সরকার গঠনের দাবি জানালেন নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারের সমস্তিপুরে বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী তীব্র বিঁধলেন কংগ্রেস আরজেডিকে। তার আগে ভারতীয় রাজনীতির কিংবদন্তি সমাজতন্ত্রী নেতা ভারতরত্ন কর্পূরী ঠাকুরের বন্দনা করেন প্রধানমন্ত্রী। লালু প্রসাদ যাদবের আরজেডিকে বিধে রাজ্যের মানুষকে লালু জমানার জঙ্গল রাজের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। विकास के लिए सबसे जरूरी है कानून व्यवस्था। जहां आरजेडी जैसे दल हो वहां कानून व्यवस्था हो ही नहीं सकती। आरजेडी के शासन में यहां रंगदारी, हत्या, फिरौती, अपहरण ये एक उद्योग के रूप में फले फूले। आरजेडी के जंगल राज ने बिहार की कई पीढ़ियों को बर्बाद कर दिया। কেন্দ্রীয় সরকারের গুণগান এবং উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিয়ে মোদী সরাসরি কংগ্রেস এবং আরজেডিকে তাক করেন। বলেন, আরজেডি এবং কংগ্রেস মুখে কি বলে আর কাজে কি করে তা আমার থেকে আপনারাই ভালো জানেন। কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে এই লোকগুলো জামিনে গারদের বাইরে ঘুরছে। ওদের চুরি করা এমন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে ওরা এখন কর্পূরী ঠাকুরের সম্মান চুরির চেষ্টা করছে। मैं आज आपको आरजेडी और कांग्रेस वालों की बदनीयत से भी सावधान करूंगा। ये लठबंधन वाले जिन लोगों को चुनाव लड़वा रहे हैं उससे साफ हो जाता है कि ये पुराने दिन वापस लाना चाहते हैं। जमीन पर इनके प्रचार को सुनिए तो जंगल राज ही याद आएगा। अभी से आरजेडी कांग्रेस के लोग छर्रा, कट्टा, दूनाली और घर से उठा लेने की धमकी देने लग गए हैं। প্রধানমন্ত্রী বলেন, নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সমস্ত রেকর্ড ভেঙে বিহারের বিধানসভা ভোটে জিতবে। যদিও নীতিশের নেতৃত্বের কথা বললেও জিতলে জেডিইউ সুপ্রিমোই যে মুখ্যমন্ত্রী হবেন এমন ইঙ্গিত দেননি। এদিন মোদীর মঞ্চে নীতিশ ও চিরাগ ছাড়াও হাজির ছিলেন উপেন্দ্র কুশওয়া। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা এবং আমার সাথে আজকের এই সার্বিক বিষয়বস্তু নিয়ে বিশ্লেষণের জন্য যাকে আমরা পেয়েছি তিনি বিশিষ্ট সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক শ্রী অর্কপ্রভু সরকার। দাদা, প্রথমেই অনেক স্বাগত জানাবো ওঙ্কার বাংলায়। তারপরে যে প্রশ্ন নিয়ে আপনার কাছে যাব প্রথমেই, যে আমরা দেখলাম শুক্রবারে বিহারের সমস্তিপুরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি যে বক্তব্য রাখলেন তাতে খুব সুস্পষ্টভাবে আইন শৃঙ্খলার বিষয় বেশি এলো। দুর্নীতি থেকে শুরু করে আনুষঙ্গিক আর্থিক অর্থনৈতিক ব্যবস্থা, বেকারত্ব, এই সমস্ত বিষয় থেকে কিন্তু বড় হয়ে সামনে এলো আইন শৃঙ্খলা এবং এই পার্টটাকে ধরেই তিনি কথা বললেন। পাশাপাশি তাকে দেখা গেল যে কোথাও গিয়ে জাতি এবং সেই ধর্ম বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি ছুঁয়ে গেলেন। তো প্রথমেই আইন শৃঙ্খলার বিষয় নিয়ে প্রশ্নে আসবো যে তার প্রধান বক্তব্যে আইন শৃঙ্খলাকে তুলে ধরতে চাইলেন কেন? প্রথম কথা, বিহারে এনডিএ নীতিশ কুমারের নেতৃত্বে নির্বাচনে লড়ছে। 20 বছরের কাছাকাছি সময় নীতিশ কুমার মুখ্যমন্ত্রী আছেন। এনডিএর প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরজেডি, কংগ্রেস, বামপন্থীদের জোট মহাগঠবন্ধন। প্রধান শরিক আরজেডি। লালু প্রসাদ এবং রাবড়ি দেবী 15 বছর বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। তো যখন তারা মুখ্যমন্ত্রী ছিলেন বিহারে, সেই সময় বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি শোচনীয় অবস্থা হয়েছিল, সেই জন্য সেই সময়টাকে জঙ্গল রাজ বলা হয়। আবার বিরোধীরা জোট বাঁধছেন বলে প্রধানমন্ত্রী
বিহারবাসীকে আরজেডির শাসনকালে স্মৃতিটা উস্কে দিতে চেয়েছেন। সেজন্য তিনি ওই সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল সেটাকে মেনশন করে বর্তমানে কেমন আছে তার একটা তুলনা বিহারের মানুষের কাছে দিয়েছেন। দাদা, এক্ষেত্রে আরো একটি বিষয় থাকে, যেটা হচ্ছে মহিলা ভোট। মহিলা ভোট তো প্রত্যেকটি রাজ্যে যথেষ্ট গুরুত্ব রাখে, এবং আইন শৃঙ্খলার প্রসঙ্গ আসা মানে কোথাও গিয়ে মহিলাদের একটি মতামত কিন্তু খুব গুরুত্ব রাখে। তো সেটাতে এই আইন শৃঙ্খলার বিষয়টাকে তুলে যেমন তিনি ওই জঙ্গল রাজের কথা মনে করিয়ে দিতে চাইলেন, তেমনই কি কোথাও মহিলা ভোটকেও সংবেদনশীলতার সাথে ছুঁয়ে গেলেন? না, মহিলা ভোট তো সব জায়গাতে ডিটারমাইনিং ফ্যাক্টর। নীতিশ কুমারের আমলে বিহারে মদ নিষিদ্ধ হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, মহিলাদের স্বনির্ভর করার জন্য ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানো হয়েছে। মহিলা ভোটারদের সমর্থন নীতিশ কুমারের সঙ্গে আছে, অতীতেও ছিল, এবারও থাকবে। তাই মহিলা ভোটারদের তাদের সমর্থন যাতে পাওয়া যায় রাজনৈতিক দলগুলো, সে চেষ্টা সবসময় করে। এনডিএ জোটও করছে, আরজেডি জোটও করছে, এর মধ্যে তো বিশেষ কিছু নেই। যে যার মতো করে মহিলা ভোটকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে। দাদা, আরো একটি বিষয় রয়েছে যে বিহারের নির্বাচন মানেই কিন্তু জাত এবং ধর্ম এর খুব গুরুত্ব একটা আমরা চিরকালই দেখে এসেছি। তো এবারে আমরা যখন দেখলাম যে শুক্রবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, এবং সেক্ষেত্রে বিশিষ্ট সমাজতন্ত্রী তথা ভারতরত্ন উপাধি প্রাপ্ত যে কর্পূরী ঠাকুর, তাকে যথেষ্ট সম্মান তিনি দেখিয়েছেন, এবং তার প্রসঙ্গ উত্থাপন করে অনেকটাই বক্তব্যে সেই জায়গাটা রেখেছেন। তো এবং বারবার করে তিনি নরেন্দ্র মোদী যে নিজে তিনি এক উপজাতির তরফ থেকে নিজেকে রিপ্রেজেন্ট করানোর বিষয়টাও, সেটা কিন্তু তিনি বারবার মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। তো কোথাও গিয়ে এই যে জাত ধর্ম নিরিখে যে একটা নির্বাচনের প্রক্রিয়া, সেটাকেও কি তিনি এই বিষয়ে খুব কর্পূরী ঠাকুর বিহারের আইকন, কর্পূরী ঠাকুর ফর্মুলা আছে, তাকে ভারতরত্ন দিয়েছে এনডিএ সরকার। তাই কর্পূরী ঠাকুরকে স্মরণ করার মধ্যে দিয়ে নতুনত্ব কিছু নেই, এটা খুব কৌশলী পদক্ষেপ। সেই জন্যই প্রধানমন্ত্রী এটা করেছেন। এবং বিহারের রাজনীতি সমাজ তো কাস্ট বেসড, সেখানে জাতপাতের অঙ্ক প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের মতো করে করে, এবং সেজন্য এনডিএও করছে। উচ্চবর্ণ, তারপরে এসসি এসটি, মাইনরিটি, মাঝি সম্প্রদায়, তাঁতি সম্প্রদায়, পান চাষ যারা করেন, এরকম নানাবিধ সম্প্রদায় বিভিন্ন কাস্টে বিভক্ত। বিহারে তো ইউনিফর্মিটি নেই, এখানে ধর্মীয় ইউনিটির থেকে কাস্ট ইকুয়েশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে রাজপুতরা ডমিনেট করছে সেখানে রাজপুত প্রার্থী হয়, যেখানে ভূমিহাররা ডমিনেট করছে সেখানে ভূমিহার প্রার্থী হয়। যেমন আরজেডির ভোট ব্যাংক বলতে আমরা বুঝতাম MY মানে মুসলিম আর যাদব। নীতিশ কুমারের যেমন ইবিসি আর এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস, কুর্মী সম্প্রদায়, তাদের 12.5% জনসংখ্যা বিহারে, তারা নীতিশ কুমারের পাশে এসে দাঁড়ান। যেমন ওই ভিআইপি বলে যে দলটা, যে মুকেশ সাহানি, ওরা মাল্লা সম্প্রদায়, মাঝি মাল্লা সম্প্রদায়, তাদের জনসংখ্যা বিহারের 2.5%। বিকাশশীল ইনসান পার্টি, তাকে আরজেডি জোট ক্ষমতায় আসলে তাকে উপমুখ্যমন্ত্রী করা হবে। এগুলোর থেকে বোঝা যাচ্ছে যে কতটা কাস্ট রিডেন বিহারের সমাজ এবং পলিটিক্স। সেই কাস্টকে মাথায় রেখেই নির্বাচনে টিকিট বন্টন করা হয় এবং ভোটের রণকৌশলকে ঠিক করা হয়। একটু অন্য প্রসঙ্গে আসবো দাদা, আমরা দেখেছি যে একেবারে SIR ইস্যু নিয়ে এবং তারপরে এই বিষয়গুলিকে নিয়ে ভোটে প্রায় 47 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ যায়, এবং পরবর্তীতে রাহুল গান্ধীকে দেখি এ বিষয়ে তিনি যথেষ্ট প্রতিবাদে সরব হয়েছিলেন, এবং একেবারে কোমর বেঁধে তাকে পথে নামতে দেখেছি। মিটিং, মিছিল, পদযাত্রা কোনোটাই কমতি ছিল না। কিন্তু হঠাৎ করেই দেখা গেল মিড সেপ্টেম্বরের পর থেকেই যে তিনি হঠাৎ করে কোথাও গিয়ে খুব স্তিমিত হয়ে গেলেন, নিজেকে খানিকটা সরিয়ে নিলেনই বলা যেতে পারে। রাহুল গান্ধীর তো কনসিস্টেন্সির অভাব আছে, তিনি একটা না কোনো বিষয়ের সঙ্গে লেগে থাকতে পারেন না। বিহারের ভোটাধিকার যাত্রা করলেন, ভোট চুরির বিরুদ্ধে কথা বললেন তেজস্বীর সঙ্গে নিয়ে, সেখানে একটা সাড়া পাওয়া গেছিল।
তারপর রাহুল গান্ধী উধাও হয়ে গেলেন। মহাগঠবন্ধনের মধ্যে টিকিট বন্টন নিয়ে সমস্যা দেখা গেল। কংগ্রেস বেশি আসন চাইছে এই দাবি করলো, এই কথা বলতে লাগলো আরজেডি। কংগ্রেস আগের বার 70টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 19টা আসনে জয়লাভ করেছিল। কংগ্রেসের নির্দিষ্ট কিছু পকেট ছাড়া বিহারে কোনো গণভিত্তি নেই, তাই আরজেডির লেজুর হিসাবেই কংগ্রেস কাজ করে। আর তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হোক, এটা আরজেডির দীর্ঘদিনের দাবি। কংগ্রেস সেটাকে নিয়ে টালবাহানা করছিল। শেষ মুহূর্তে তারা তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরেছে। মহাগঠবন্ধনের ভিতরের রসায়নটা একেবারেই মজবুত নয়। 8-9টা আসনে বন্ধুত্বমূলক লড়াই হবে। সেক্ষেত্রে আমি জানি না যে কতটা, প্রথম দিকে যেভাবে তেজস্বী রাহুল শুরু করেছিল, বিহারের মানুষও অনেকটাই সাড়া দিয়েছিলেন, সেই উন্মাদনাটা নেই এবং মহাগঠবন্ধনের প্রভাবটাও ধীরে ধীরে কমছে। যত নির্বাচন এগিয়ে আসছে এনডিএর পক্ষে তত পাল্লা ভারী হচ্ছে। একেবারে দাদা, এক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে 143টি আসনে যখন আরজেডি নিজেদের ক্যান্ডিডেট দিল এবং তারপরে কিন্তু কোনো রকম ভাবে আগে কোনো লিস্ট না বের করার পরে কংগ্রেস আস্তে আস্তে 60টি আসনে তাদের প্রতিদ্বন্দ্বিতা মানে তাদের ক্যান্ডিডেট দিল এবং এই ক্ষেত্রটা নিয়েই কিন্তু যথেষ্ট একটা রাজনৈতিক সাড়া পড়েছে। সেখানে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে মানুষের মধ্যে। বিভ্রান্তি তো হবেই, নিজেদের মধ্যে একসঙ্গে সমঝোতা করতে পারেনি, ফ্রেন্ডলি কন্টেস্ট হবে। ভিতরে ভিতরে আরজেডি কংগ্রেসের সম্পর্ক মোটেই মসৃণ নয়। রাহুল গান্ধী যাকে পর্যবেক্ষক করে পাঠিয়েছিলেন, এক দক্ষিণী নেতা, তিনি আরজেডির সঙ্গে আসন সমঝোতাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। তাকে সরিয়ে দিয়ে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে শেষ মুহূর্তে আসনে নামানো হয়। তাই তখন একটা সমাধান সূত্র বেরোয়, কিন্তু দুটো রাজনৈতিক দলের ইন্টারনাল ইকুয়েশন মোটেই মসৃণ নয়। কয়েক মাস আগেও যেটা আমরা দেখছিলাম যে ভোটাধিকার যাত্রাকে কেন্দ্র করে রাহুল এবং তেজস্বী বিহার চষে ফেলছেন, তখন মহাগঠবন্ধনের কর্মী সমর্থকদের মধ্যে যে উন্মাদনা ছিল এখন কিন্তু সেটা নেই। বহু জায়গায় আরজেডি বনাম কংগ্রেস, কোথাও নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন কংগ্রেসের হয়ে, কোথাও আরজেডির হয়ে, এর ওর বিরুদ্ধে। 7-8টা আসনে তো বন্ধুত্বমূলক লড়াই হবে, আরো অনেকগুলো আসনে এই দুটো দলকেই নির্দলদের চ্যালেঞ্জকে ফেস করতে হবে। কিন্তু দাদা, আরেকদিকে যখন মানুষ যখন এই ইন্ডিয়ার যে গঠবন্ধন এবং সেক্ষেত্রে আরজেডির সাথে যে সমীকরণ, সেটা নিয়ে যখন একদিকে বিভ্রান্তি ছড়াচ্ছে, ঠিক তেমনভাবেই অন্যদিকে নীতিশ কুমারের নেতৃত্বে এই নির্বাচন হচ্ছে এমনটা মুখ্যমন্ত্রীর বয়ানে মিললেও, বক্তব্যে পেলেও, তিনি কিন্তু কোথাও গিয়ে পরবর্তীতে যে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন কিনা এটা কিন্তু স্পষ্ট করেননি। তাহলে এই মুখ্যমন্ত্রী মানে এনডিএ জোটের তরফ থেকে মুখ্যমন্ত্রী কে হবেন এটা খুব একটা স্পষ্ট নয় মানুষের কাছে। তো এর কি প্রভাব পড়বে? কে মুখ্যমন্ত্রী হবেন বা হবেন না সেটা যে জোট জয়ী হবে সে তাদের নির্বাচিত বিধায়করা ঠিক করবেন। নীতিশ কুমারের নেতৃত্বেই যখন বিহারে এনডিএ ভোটে লড়ছে, এটা তো অবভিয়াস যে ভোটের পরে এনডিএ ক্ষমতায় আসলে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবে। তাহলে আগে থেকে তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। নীতিশ কুমার তো আছেনই মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বেই যখন ভোটে লড়া হচ্ছে তাহলে নীতিশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী। তা আগবাড়িয়ে ঢাকঢোল পিটিয়ে তো এটা ঘোষণা করার কোনো মানে হয় না। নীতিশ কুমার একটু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, তিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী আছেন, বিজেপি বড় শরিক, কিন্তু তা সত্ত্বেও তারা কখনো নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর কুর্সি দেবে না, এটা হতে পারে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দলগুলো কিন্তু বলার জন্য মানসিক কনফিউশন তৈরি করার জন্য বলছে। নীতিশ কুমার শারীরিকভাবে হয়তো অতটা সুস্থ নয় যতটা আগে ছিলেন, কিন্তু তার মানে এই নয় যে ভোটের পরে বিজেপি অন্য কাউকে মুখ্যমন্ত্রী করলো। নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী থাকবেন, যেহেতু সবাই বলছেন যে তার নেতৃত্বে এই নির্বাচনটা এনডিএ লড়ছে, তাই এনডিএ ক্ষমতায় আসলে নীতিশ কুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। এটা লাউড এন্ড ক্লিয়ার, বারবার তো এই জিনিস বলার কোনো মানে হয় না। একেবারে দাদা, আরেকটি প্রশ্ন লাস্ট রাখবো তো আপনার কাছে, যে আজকে কংগ্রেসের তরফ থেকে বা আরজেডির তরফ থেকে খুব একটা মসৃণভাবে বন্ধন না হলেও কোথাও গিয়ে তেজস্বী যাদব একটা জোরালো ভূমিকা নিয়ে বক্তব্য রাখছেন একদিকে, আর একদিকে নীতিশ কুমার
বিগত 20 বছর ধরে একটি শক্তিশালী জায়গা তিনি নিজের জন্য তৈরি করেছেন, বিহারের মানুষের কাছে সেই জায়গা তৈরি রয়েছে তার। এবার তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নির্বাচন কি সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন? এখনই কিছু বলা যাবে না, নির্বাচনের ফলাফল হোক, ফলাফল বেরোনোর পর বোঝা যাবে যে পাটিগণিতটা কিরকম হয়। এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিহারে এনডি ক্ষমতায় আসছে। অনেক ধন্যবাদ দাদা। এতক্ষণ আমরা আলোচনা করলাম বিহারের নির্বাচনের সমীকরণ নিয়ে। বিহারের নির্বাচন মানে কিন্তু জাতীয় স্তরে কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখে এমনটা মনে করে সব রাজনৈতিক দলগুলি, আর যে কারণে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে কিন্তু যথেষ্ট গুরুত্ব ভূমিকা নিচ্ছে বিহারের নির্বাচন। এক তো এসআইআর বিষয় নিয়ে সেখানে যথেষ্ট একটা উত্তাল দেখা গিয়েছিল। 47 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়ার পরে কিন্তু এই নির্বাচন হতে চলেছে। কাজে এই নির্বাচন তার ফলাফল কোন দিকে ইশারা করে, গদিতে কে আসীন হয়, আরজেডির তরফ থেকে যে মুখ, বা বলা যেতে পারে ইন্ডিয়া জোটের তরফ থেকে যে মুখ তেজস্বী যাদব, তিনি কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, নাকি নীতিশ কুমার আবারও আসীন হবেন সেই মুখ্যমন্ত্রীর গদিতে? এই বিষয় নিয়ে কিন্তু সার্বিক পরিস্থিতি যথেষ্ট জলঘোলা রয়েছে এবং এই দিকেই নজর রয়েছে সকলের। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।